হেই মুভি লাভার্স, তো আজকে আমি হাজির হয়েছি বিখ্যাত সাউথ কোরিয়ান মুভি ট্রেন টু বুসানের এক্সপ্লেন ভিডিও নিয়ে, যেটা রিলিজ হয়েছিল 2016 সালে। আর এটা একটা দুর্দান্ত জম্বি মুভি, যেখানে আমরা রোমাঞ্চকর জম্বি অ্যাপোক্লিপসের পাশাপাশি নানান সামাজিক দিক, ইমোশনাল দিক অসাধারণভাবে ফুটে উঠতে দেখি। এই মুভির মতো খুব কমই জম্বি মুভি আছে যা আমাদের মনে দাগ কাটতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি জানা যাক ট্রেন টু বুসান মুভির কাহিনী। তো সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই একটা গাড়িকে থামিয়ে স্যানিটাইজ করা হচ্ছে। ফলে গাড়ির ড্রাইভার এরকম স্যানিটাইজ করার কারণ জিজ্ঞাসা করে। তখন সেই লোকগুলো জানায় যে নিকটবর্তী একটা নিউক্লিয়ার প্ল্যান্টে লিকেজ হয়েছে, তাই তাদেরকে সাবধানতার জন্য এইসব করতে হচ্ছে। আর তারপর স্যানিটাইজ পুরো হওয়ার পর গাড়িটা নিয়ে যাওয়ার সময় লোকটার ফোনে ফোন আসে এবং লোকটা সেই দিকেই খেয়াল করতে গিয়ে তার গাড়ির সাথে কোনো একটা কিছুকে ধাক্কা মারে। আর তারপর সে নিচে নেমে দেখে যে সে একটা হরিণকে চাপা দিয়েছে। ফলে সে আর দাঁড়ায় না, ওখান থেকে চলে যায়। কিন্তু লোকটা চলে যাবার পরেই আমরা দেখি যে হরিণটা অদ্ভুতভাবে উঠে দাঁড়িয়ে পড়েছে এবং হরিণটার চোখটা কোনো জীবিত হরিণের মতো নয়, বরং মৃত হরিণের মতো। এর পরের সিনে আমরা দেখি একটা অফিসের দৃশ্য, যেখানে সিওক উ নামের একটি লোক ফোনে কথা বলছে এবং সে তার কলিগকে বলে যে তাদের সব শেয়ার বিক্রি করে দিতে। আর এই কথা শুনে তার কলিগ তাকে বলে যে এতে তাদের অনেক ক্ষতি হতে পারে। কিন্তু সে কোনো কথা না শুনেই তাকে নির্দেশ দেয় যে তোমাকে যেটা বলা হচ্ছে তুমি সেটাই করো। তারপর অফিসের কাজ মিটিয়ে সিওক উ অফিস থেকে বাড়ি ফেরার পথে দেখা যায় সে তার স্ত্রীর সাথে কথা বলছে এবং তাদের কথাবার্তা শুনে বোঝা যায় যে বর্তমানে সে আর তার স্ত্রী একসাথে থাকে না, তবে ওদের একটা মেয়ে আছে যার নাম সোয়ান এবং সে তার বাবার সাথেই থাকে। যদিও তারপরে আমরা জানতে পারি যে সিওক সারাদিন ওর কাজের চাপে এতটাই ব্যস্ত থাকে যে নিজের মেয়ের সাথে কাটাবার মতো সময় ওর হাতে থাকে না। আর এই কারণেই ওর স্ত্রী চায় যে ওদের মেয়ে তার কাছে এসে থাকুক, তবে সিওক ওর মেয়েকে ওর স্ত্রীর কাছেও পাঠায় না। এরপর আমরা দেখি সিয়কের মেয়ের জন্মদিন এবং সিওক ওর জন্য একটা গিফট কিনে এনেছে। তবে সে যখন ওই গিফটটা ওর মেয়েকে দেয়, দেখা যায় যে সেই একই রকম গিফট এর আগেও সে ওর মেয়েকে দিয়েছিল। এর থেকে আরো বোঝা যায় যে সিয়কের ওর মেয়ের প্রতি কোনো খেয়ালই নেই। ফলে ওর মেয়ে মন খারাপ করে এবং বারবার ওর বাবার কাছে বায়না করে যে ওকে ওর মায়ের কাছে দিয়ে আসতে। কিন্তু সিওক ওর মেয়েকে বলে যে এই সপ্তাহে আমার একদমই সময় হবে না, তাই আমি তোমাকে সামনের সপ্তাহে নিয়ে যাব। কিন্তু ওর মেয়ে বায়না করে বলে যে তুমি প্রতিবারই এই কথাটা বলো, কিন্তু আমাকে নিয়ে যাও না। তারপরের সিনে দেখা যায় সিয়কের মায়ের দেওয়া একটা ভিডিও মারফত সিয়ক দেখে যে ওর মেয়ে স্কুলের অনুষ্ঠানে স্টেজে গান করতে করতে গান করা বন্ধ করে দিয়েছিল, কারণ ওই অনুষ্ঠানে ওর বাবা মানে সিয়কের যাবার কথা ছিল, কিন্তু সিয়ক যায়নি। ফলে অডিয়েন্সের মধ্যে ওর বাবাকে দেখতে না পেয়ে সে দুঃখ পেয়ে গানটা বন্ধ করে দিয়েছিল। আর এটা দেখে সিয়কের সত্যিই খারাপ লাগে এবং সে নিজের ভুল বুঝতে পারে। আর তাই সে সিদ্ধান্ত নেয় যে ওর মেয়ে সোয়ানকে ওর মায়ের কাছে দিয়ে আসবে। এর পরের দিনের দৃশ্যে দেখা যায় সকাল সকাল বাবা মেয়ে দুজনে মিলে গাড়ি করে বেরিয়ে পড়েছে স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে আসার পর তারা দুজন নির্দিষ্ট ট্রেনের নির্দিষ্ট সিটে এসে বসে পড়ে। তবে তখনই দেখা যায় ট্রেন ছাড়ার কিছু আগেই একটা গার্ডের চোখ এড়িয়ে একটা মেয়ে দৌড়ে ট্রেনের মধ্যে উঠে পড়ে, যার পায়ে আমরা একটা কামড়ানোর দাগ দেখতে পাই এবং সেই জায়গাটা থেকে খুব রক্ত পড়ছিল। আর তারপর সেই মেয়েটা দ্রুত ট্রেনে উঠে একটা বাথরুমের ভিতর লুকিয়ে পড়ে এবং দেখতে দেখতেই তার শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে যায়। এরপর ট্রেন ছাড়ার সময় সোয়ান তার সিটে বসেই দেখতে পায় যে বাইরে একটা লোক স্টেশনের মধ্যে থাকা একটা গার্ডের উপর লাফিয়ে পড়ে তাকে ফেলে দিয়েছে। তবে সেই ব্যাপারটা কিছুই বুঝতে পারে না এবং সে যখন ওর বাবাকে বলতে যাবে তখন দেখে যে তার বাবা এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। আর তারপর সে সিট থেকে উঠে একা একাই বাথরুমের দিকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যেই মেয়েটা ট্রেন ছাড়ার সময় উঠে এসেছিল আর বাথরুমে ঢুকে পড়েছিল, তার অবস্থা এখন এতটাই খারাপ যে সে বাথরুম থেকে বাইরে বেরিয়ে এসে নিচে লুটিয়ে পড়েছে। আর এটা দেখেই ওই ট্রেনের মধ্যে থাকা একটা ক্রু মেম্বার ওয়্যারলেসে মেডিকেল টিমকে জানায় সাহায্যের জন্যে। অপরদিকে সিয়কের ঘুম ভাঙার পর সে দেখে ওর পাশের সিটে ওর মেয়ে নেই
আর তখন সে এদিক ওদিক খুঁজতে থাকে এবং ততক্ষণে দেখা যায় যে সেই অসুস্থ মেয়েটি পুরো জম্বিতে পরিণত হয়ে গেছে এবং সে প্রথমেই একটা মহিলা ক্রু মেম্বারকে কামড়ে দেয় যে তাকে সাহায্য করার জন্য সেখানে এসেছিল। আর কিছুক্ষণের মধ্যে এই মহিলাটিও একই রকমভাবে জম্বিতে পরিণত হয়। এসব দেখে ট্রেনের বাকি যাত্রীরা প্রথমে কিছুই বুঝে উঠতে পারছিল না, তবে তারপরই তারা ভয়ে ছোটাছুটি শুরু করে দেয়। এদিকে যারা জম্বি হয়ে যাচ্ছে তারা একের পর এক মানুষকে কামড়াতে থাকে, আর যাদেরই কামড়ায় তারাও সাথে সাথে জম্বিতে পরিণত হয়ে যায়। আর এই রকম পরিস্থিতিতে ছুটোছুটি লেগে যায়, যে যার মতো প্রাণ বাঁচানোর জন্য পালাতে থাকে। তবে অধিকাংশই ওই জম্বিদের হাত থেকে রক্ষা পায় না, তারা নিজেরাও জম্বি হয়ে বাকিদের উপর আক্রমণ করে। আর এই সময়ে সিয়ক ওর মেয়ে সোয়ানকে খুঁজতে খুঁজতে ওই কামরায় এসে হাজির হয় এবং দেখতে পায় যে তার মেয়ে বাথরুমে গিয়েছিল, কিন্তু এতক্ষণে জম্বিরা তার দিকে ছুটে আসছে তাকে কামড়ানোর জন্যে। আর এটা দেখে সে তার মেয়েকে কোনো ক্রমে সেখান থেকে নিয়ে ছুটতে শুরু করে সামনের দিকে। এরপর কোনো ক্রমে সামনের একটি কামরায় ঢুকে সে ওই কামরাটার দরজা বন্ধ করে দেয়। তবে দরজা বন্ধ করার আগে সে দেখতে পাচ্ছিল যে বাইরে এখনো একটা কাপল রয়ে গেছে, কিন্তু তাও সে দরজা বন্ধ করে দেয়। তবে শেষমেশ দরজায় অনেক ধাক্কা দিয়ে সেই কাপলটাও ভেতরে আসে আর তারপর দরজা বন্ধ করে দেয়। এরপর তারা লক্ষ্য করে যে জম্বিরা দরজা খুলতে পারে না, তবে এরা যতক্ষণ মানুষকে দেখতে পাচ্ছে ততক্ষণ অশান্ত হয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। আর তাই ওরা সকলে মিলে সেই কামরাটার দরজাটা কাগজ দিয়ে ঢেকে দেয়, যাতে ওপারে জম্বিরা ওদের দেখতে না পায়। এরপর যে কাপলটি সদ্য এই কামরায় প্রবেশ করেছে তারা সিয়কের উপর রেগে যায়, কারণ সিয়ক তাদেরকে দেখেও দরজা বন্ধ করে দিয়েছিল। এই কাপলের মধ্যে লোকটার নাম ইয়াংসাং। সে সিয়ককে বলে যে আমার ওয়াইফ প্রেগনেন্ট দেখা সত্ত্বেও তুমি কিভাবে আমাদের সামনেই দরজাটা বন্ধ করে দিয়েছো, এর জন্য তোমার আমাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। তবে সিয়ক ওদের কাছে ক্ষমা তো চায় না, উল্টে বলে যে এই সময়ে নিজে কিভাবে বাঁচবো সেটাই ভাবা উচিত, অন্যকে হেল্প করতে গিয়ে নিজেকে বিপদে ফেলতে পারবো না। এরপর ট্রেনের চালক ইন্টারকমের সাহায্যে সকল যাত্রীদের জানায় যে এই ট্রেন বুসান যাবে না, এটা ডিয়োগো স্টেশনে গিয়ে থেমে যাবে। আর ওই স্টেশনে তোমাদের সকল যাত্রীদের সেফটির জন্য সেনাবাহিনী মজুত করা হয়েছে, ফলে কারোর ভয় পাওয়ার কোনো কারণই নেই। এদিকে সিয়ক জানতে পারে যে বায়োপ্ল্যান থেকে এই ভাইরাসটা ছড়িয়ে পড়েছে সেটা ওদের অফিসের সাথে সরাসরি যুক্ত রয়েছে, মানে এক কথায় এই ভাইরাসটা ছড়ানোর পেছনে ওরও কিছুটা দায়বদ্ধতা রয়েছে। তো যাই হোক, ট্রেনের ড্রাইভারের এই সকল কথা শোনার পর ওই ট্রেনে উপস্থিত একজন লোক যার নাম ইয়াংসিয়ক, সে কাউকে ফোন করে জানতে পারে যে ডিয়োগো স্টেশনটা সাধারণ মানুষের জন্য সেফ নয়। এদিকে সিয়কও তার একটি ক্লায়েন্টকে ফোন করে জিজ্ঞাসা করে যে ডিয়োগো স্টেশনটা তাদের জন্য সেফ কিনা, এবং সেই ক্লায়েন্ট জানায় যে ডিয়োগো স্টেশনে যাবার পর এই ট্রেনের সকল যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখা হবে। কিন্তু সিয়ক তার মেয়েকে নিয়ে ওই কোয়ারেন্টাইনে থাকতে রাজি নয়, আর তাই সে তার ক্লায়েন্টকে বলে যে তুমি কোনো রকমভাবে আমার আর আমার মেয়ের বের হওয়ার জন্য একটা জায়গা বের করো, তাহলে আমি তোমাকে ফ্রিতে অনেক শেয়ার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। তখন ক্লায়েন্ট তাকে জানায় যে স্টেশনে পৌঁছানোর পর যখন সবাই মেন গেট দিয়ে বেরোবে তখন তুমি মেন গেট দিয়ে না বেরিয়ে ইস্ট সাইডের একটা গেট দিয়ে বেরোবে, যেখানে আমার লোক থাকবে তোমাকে রিসিভ করার জন্যে। এরপর আমরা দেখতে পাই ট্রেন ডিয়োগো স্টেশনে ঢুকেছে, কিন্তু যাত্রীরা সবাই লক্ষ্য করে যে এই স্টেশনটি অস্বাভাবিকভাবে পুরোপুরি খালি। তাও ট্রেনের সকল যাত্রীরা ট্রেন থেকে নেমে সাহস করে সামনের দিকে এগোতে থাকে, এবং সবাই যখন মেন গেট দিয়ে বাইরে যাচ্ছিল তখন সিয়ক তার মেয়েকে নিয়ে সেই ক্লায়েন্টের নির্দেশ মতো গেট দিয়ে বেরোচ্ছিল। আর তার মেয়ে তাকে জিজ্ঞাসা করে যে আমরা সবার সাথে যাচ্ছি না কেন। তখন সিয়ক জানায় যে এখান থেকে বের হলে আমরা বেঁচে যাব। তখন ওর মেয়ে তাকে বলে যে আমি সবাইকে ডাকি, তাহলে সবাই এখান থেকে যাক। কিন্তু সিয়ক বলে যে এখন আমাদের অন্যের কথা ভাবলে চলবে না, আমরা নিজেরা কিভাবে বাঁচবো সেটাই এখন ভাবা উচিত। আর এটা শুনে ওর মেয়ে সোয়ানের খুবই খারাপ লাগে, কারণ সে বুঝতে পারে যে ওর বাবা কতটা স্বার্থপর, এবং সে বলে যে এই কারণেই মা তোমার সাথে থাকে না। তো এরপরই দেখা যায় ওদের পেছন পেছন একটা ভিখারিও চলে এসেছে, যে মেন গেট দিয়ে না বেরিয়ে ওদের সাথেই বেরোতে চাইছে বাঁচার জন্যে। আসলে সে সিয়ক আর তার ক্লায়েন্টের ফোনে কথা বলাটা শুনে নিয়েছিল, আর তাই সে ওদের পিছু নিয়েছে। অন্যদিকে দেখা যায় ট্রেনের বাকি যাত্রীরা মেন গেটের উদ্দেশ্যে রওনা হয়েছে,
আর তারা মেন গেট দিয়ে বের হতে যাবে এমন সময় অনেকগুলো জম্বি তাদের উপর অ্যাটাক করে, কারণ ওই স্টেশনের বাইরে অলরেডি সবাই জম্বিতে পরিণত হয়ে গেছে। আর তারপর আচমকা এত জম্বি অ্যাটাকে অনেকেই মারা যেতে থাকে এবং বাকিরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য আবার স্টেশনের ভেতর পালানো শুরু করে দেয়। এদিকে সিয়কও দেখতে পায় যে ওই গেট দিয়ে একটি সেনাবাহিনী অফিসার হেঁটে আসছে, আর তখন ভিখারি টিয়া সিয়ক সেই দিকেই দৌড়াতে শুরু করে দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা দেখতে পায় ওই সেনাবাহিনী অফিসারের পেছনে পুরো একটা সেনাবাহিনীর দল ছুটে আসছে, যারা ইতিমধ্যেই জম্বিতে পরিণত হয়েছে। আর এটা দেখতে পেয়েই তারা আবার পেছনের দিকে ছোটা শুরু করে এবং এরপরই যখনই একটা জম্বি সোয়ানের উপর অ্যাটাক করতে যাবে তখনই আচমকা ইয়াংসাং সেখানে চলে আসে এবং সে জম্বিটিকে মেরে তার মুখ থেকে সোয়ানকে বাঁচায়। আর তারপর তাকে সাথে নিয়ে দৌড়াতে থাকে এবং দেখা যায় সব যাত্রী ছুটতে থাকে ট্রেনের দিকে। আর তারপর সেখানে ইয়ং সেওক ট্রেনের ড্রাইভারকে বলতে থাকে যে আমরা কেন দেরি করছি, এক্ষুনি এই ট্রেন চালু করে বুসানের উদ্দেশ্যে পাড়ি দেওয়া উচিত। এবং ড্রাইভার ওর কথা শুনেই সাথে সাথে ট্রেন চালু করার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই স্টেশনের ভেতরে একটা কাঁচের গেট বন্ধ করার চেষ্টা করছে ইয়াংসাং আর সিয়ক, যাতে জম্বিগুলোকে আটকে রাখা যায় এবং তবেই বাকি যাত্রীরা ট্রেনে উঠতে পারবে। এবং তখন দেখা যায় যে এই ট্রেনে করে একটা বেসবল টিম যাচ্ছিল, যারা ওই স্টেশন থেকে ছুটতে ছুটতে ট্রেনের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু তখনই কিছু জম্বি ওদের টিমের কয়েকজনকে কামড়ে দেয়, আর এটা দেখে টিমের একজন হতবাক হয়ে যায়। তখন সিয়ক এসে তাকে সামলে নিয়ে ছুটতে শুরু করে এবং এতক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে, তাই এই দৌড়াদৌড়িতে সকলেই প্রায় একে অপরের থেকে আলাদা হয়ে যায়। যেমন সোয়াকের মেয়ে সোয়ান, ইয়াংসাং এর ওয়াইফ সোয়াংয়ান এবং একটি বয়স্ক ভদ্রমহিলা আর ওই পাগলটি একই বগিতে ওঠে, যেখানে দেখা যায় আগে থেকেই অনেক জম্বি ভর্তি। আর তাই তারা কোনো রাস্তা দেখতে না পেয়ে একটি বাথরুমের ভেতর গিয়ে আশ্রয় নেয়। এদিকে সিয়ক, ইয়াংসাং আর ওই বেঁচে থাকা বেসবল প্লেয়ারটা দৌড়াতে থাকে ট্রেন ধরার জন্য। দুজনে একটি বগিতে উঠতে গেলেও ইয়াংসাং লাস্ট টাইমে ওই জম্বিদের সাথে ফাইট করতে থাকে। তবে ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ার শেষ মুহূর্তেই সে সিয়কের সাহায্যে অবশেষে ট্রেনে উঠতে পারে। তারপর ট্রেনে ওঠার পর ইয়াংসাং তার ওয়াইফকে কল করে জানতে পারে যে তারা 13 নম্বর বগির একটা বাথরুমে আটকে রয়েছে এবং তাদের বগিতে যেহেতু জম্বিরা রয়েছে তাই তারা বিপদের মধ্যে রয়েছে। আর তারপর বেসবল প্লেয়ারটা তার গার্লফ্রেন্ডকে কল করে জানতে পারে যে সেও এখনো বেঁচে আছে এবং তারা সকলে 15 নম্বর বগিতে আছে, সেফভাবে আছে। এরপর সিয়ক, ইয়াংসাং আর ওই বেসবল প্লেয়ারটা এরা তিনজনে আলোচনা করে ঠিক করে যে যেহেতু সিয়কের মেয়ে আর ইয়াংসাং এর স্ত্রী 13 নম্বর বগির বাথরুমে আছে, তাই ওরা প্রথমে 13 নম্বর বগিতে যাবে, তারপর তাদের উদ্ধার করে তাদের সহ 15 নম্বর বগিতে যাবে। তবে এখন ওরা আছে 9 নম্বর বগিতে, মানে ওদেরকে আরো 4টে বগি পার করে 13 নম্বর বগিতে যেতে হবে, তবে তারা বাকিদের উদ্ধার করতে পারবে। আর তাই ওরা প্রস্তুতি নিয়ে নেয় এই 4টে বগির জম্বিদের ঠেকিয়ে এগিয়ে যাওয়ার জন্য। এবং বেসবল প্লেয়ারটা তার গার্লফ্রেন্ডকে মেসেজে লিখে দেয় যে আমরা খুব তাড়াতাড়ি তোমাদের কামড়াতে আসছি। কিন্তু সেখানে থাকা ইয়াংসু নামের লোকটা এটা শুনে খুবই রেগে যায়। সে বলে যে এই কামড়ায় তাদেরকে আসতে দেওয়া উচিত হবে না, কারণ তারা যে ইনফেক্টেড নয় তার কি গ্যারান্টি আছে। অন্যদিকে আমরা দেখতে পাই সিয়ক, ইয়াংসাং আর সেই বেসবল প্লেয়ারটা তিনজন মিলে এক এক করে জম্বিদের সাথে লড়াই করে সামনে এগোতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা একটা টানেলের ভেতর ঢুকলে পুরোপুরি অন্ধকার হয়ে যায়। আর তারপর তারা লক্ষ্য করে যে জম্বিরা অন্ধকারে কিছুই দেখতে পায় না, তারা শুধু সেই দিকেই এগিয়ে যায় যেদিকে কোনো একটা সাউন্ড হচ্ছে। আর এর ফলেই তাদের মাথায় একটা বুদ্ধি আসে এবং সেটাকে কাজে লাগিয়ে তারা জম্বিদের দৃষ্টি আকর্ষণ করে শেষমেশ পৌঁছে যায় সেই 13 নম্বর বগিতে। আর তারপর তারা বাকিদেরকে উদ্ধার করে এবং বাকিদের সাথে নিয়ে তারা আবার এগোতে থাকে 15 নম্বর কামরার উদ্দেশ্যে। এরপর ট্রেনটা যখন আবার একটা টানেলে প্রবেশ করে তখন তারা আবার পরবর্তী কামরায় যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই যেই ট্রেনটা টানেল থেকে বের হয় জম্বিরা ওদের দেখতে পায় এবং ওদেরকে তাড়া করা শুরু করে। আর তারপর সিয়করা সেই জম্বিদের হাত থেকে বেঁচে নানান কৌশলে পরবর্তী কামরায় পৌঁছাতে পারে। কিন্তু 15 নম্বর কামরার গেটের কাছে আসার পরই দেখা যায় সেই কামরার দরজা খুলছে না, কারণ দরজাটা ভেতর থেকে বন্ধ করে রাখা হয়েছে। আর আমরা আগেই দেখেছি
15 নম্বর কামরায় যারা রয়েছে তারা ভাবছে যে এরা হয়তো সকলেই ইনফেক্টেড, তাই তারা দরজাটা বন্ধ করে রেখে দিয়েছে। এদের লাখ চেষ্টা করার পরেও তারা দরজাটা খুলছে না। এদিকে সিয়করা যে কামরা থেকে এখানে এসেছিল সেই দরজাটাও তারা কিছুতেই লক করতে পারছিল না, কারণ অলরেডি বেশ কিছু জম্বি সেখান থেকে হাত ও মাথা বাড়িয়ে রেখে দিয়েছিল। আর তারপর ইয়ংসং তার সমস্ত শক্তি দিয়ে দরজাটা বন্ধ করার চেষ্টা করছিল, আর সিয়ক সেই জম্বিগুলোকে মেরে মেরে বাইরে বের করার চেষ্টা করছিল। এবং ওই দিকে দরজা খুলছে না দেখে তখন ওই বেসবল প্লেয়ারটি তার গার্লফ্রেন্ডকে জোরে জোরে চিৎকার করে ডাকতে শুরু করে, কিন্তু দেখা যায় ভেতরে ওর গার্লফ্রেন্ডের মুখ চেপে ধরে রাখা হয়েছিল যাতে সে সাড়া দিতে না পারে। আর সাড়া না পেয়ে তাকে কল করে, কিন্তু সেই ইয়ংসুক নামের বদমাইশ লোকটি ওর ফোন ভেঙে দেয়। আর এসব দেখে সিয়ক দরজা ভেঙে ফেলার কথা বলে, আর ওই ছেলেটি সঙ্গে সঙ্গে 15 নম্বর রুমে যাওয়ার জন্য দরজা ভাঙার কাজ শুরু করে দেয়। এরই মাঝে একটা জম্বি ইয়াংসাং এর হাতে কামড়ে দেয় এবং ইয়াংসাং বুঝতে পারে যে সেও আর কিছুক্ষণের মধ্যে জম্বিতে পরিণত হবে। আর তাই সে সিয়ককে বলে যে তার ওয়াইফ সাংয়াংকে সাথে নিয়ে এখান থেকে চলে যেতে, আর সে যেন তার ওয়াইফ সাংয়াং এর খেয়াল রাখে। এবং এতক্ষণে দেখা যায় ওই বেসবল প্লেয়ারটি দরজা ভেঙে কামরাতে প্রবেশ করার চেষ্টা করছিল, আর পাশাপাশি উল্টো দিকে ইয়াংসাং জম্বিতে পরিণত হয়ে যাওয়া সত্ত্বেও তার সমস্ত শক্তি দিয়ে অন্যদিকে দরজাটা চেপে রাখছিল যাতে জম্বিগুলো ভেতরে আসতে না পারে। এবং শেষমেশ 15 নম্বর কামরার দরজা খোলে, আর তারা সকলেই সেই কামরায় প্রবেশ করতে পারলেও ওদের সাথে থাকা সেই ভদ্র মহিলায় ওই কামরায় আসতে পারে না। আর ইয়াংসিয়াং তো আগেই জম্বি হয়ে গেছে। আর এই সব দেখে রাগে সিয়ক ইয়ংসুককে মারতে শুরু করে এবং বলে যে তোমার জন্য আজকে 2টি লোক মারা গেল, তুমি যদি আগেই আমাদের ঢুকতে দিতে তাহলে এসব কিছুই হতো না। কিন্তু আগেই দেখেছি ইয়ংসুক ভীষণ বদমাইশ, আর তাই সে সাথে সাথে প্ল্যান করে সবাইকে বোঝাতে থাকে যে এরা নিশ্চয়ই ইনফেক্টেড। আর তাই সিয়ক আউট অফ কন্ট্রোল হয়ে ওর উপর এভাবে হামলা করছে। আর তখন 15 নম্বর কামরার বাকি সদস্যরা সেটাকেই সত্যি মনে করে তারা ঠিক করে যে সদ্য আসা লোকেরা মানে সিয়করা এখানে কিছুতেই থাকতে পারবে না। আর তাই ওদেরকে এর পরবর্তী কামরা মানে 16 নম্বর কামরায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এবং সেই মতো তারা পরবর্তী কামরাতেই চলে যায়। এবং দেখা যায় যে 15 নম্বর কামরায় থাকা সেই বেসবল প্লেয়ারের গার্লফ্রেন্ডও বলে যে আমি এদের সাথে কিছুতেই থাকবো না, আমিও তোমাদের সাথে পরের কামরায় যাব বলে সে ওদের সাথে চলে যায়। কিন্তু এরপরই দেখা যায় যে বয়স্ক মহিলাটি এই কামরায় ঢুকতে পারেনি তার বোন শুরু থেকেই এই 15 নম্বর কামরায় ছিল। এবং যেহেতু ওর বোনকে ঢুকতে দেওয়া হয়নি বলেই ওর বোন মারা গিয়েছে, সে এই 15 নম্বর কামরায় থাকা স্বার্থপর লোকগুলোকে শাস্তি দেবার জন্যে ওই কামরার দরজাটা খুলে দেয় এবং আগের কামরার জম্বিগুলো এই কামরায় ঢুকে পড়ে এবং তখনই সবার উপরে অ্যাটাক করে। দেখতে দেখতে 15 নম্বর কামরার বাকি সব লোক আস্তে আস্তে জম্বিতে পড়ে যায়। তো এরপর দেখা যায় কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা থেমে যায়, আর ড্রাইভার সবার উদ্দেশ্যে জানায় যে লাইনে কিছু প্রবলেমের জন্য ট্রেনটা বুসান পর্যন্ত যেতে পারবে না। আর বলে যে যারা আমার কথা শুনতে পাচ্ছ তারা সবাই একদম বাম দিকের লাইনে এসে একটি ট্রেনে ওঠো। এবং তখনই দেখা যায় যে 15 নম্বর কামরায় জম্বি অ্যাটাক হবার পরেও সবাই সেখানে জম্বিতে পরিণত হয়নি, কারণ সেই সময় একটি লোক আর ইয়াংসুক ট্রেনের বাথরুমের মধ্যে লুকিয়ে পড়েছিল। এবং ইয়ংসুক যে কত বড় শয়তান সেটা আবারও প্রমাণ হয়। সে নিজে ওই কামরা থেকে বেরোনোর জন্যে ওর সাথে থাকা লোকটিকে ধাক্কা দেয় জম্বিদের দিকে। আর তারপর যখন জম্বিরা ওই লোকটির উপর অ্যাটাক করে এই সুযোগেই সে ওখান থেকে পালিয়ে যায়। এবং অন্যদিকে দেখা যায় চালকের ঘোষণা মতো সিয়ক বাকিদের নিয়ে ওই ট্রেন থেকে নেমে অন্য ট্রেনের দিকে যাওয়া শুরু করে দেয়। আর তখনই দেখা যায় একটি চলন্ত ট্রেন এসে তাদের পাশে থাকা একটি ট্রেনকে ধাক্কা মারে, ফলে ওরা সবাই আলাদা হয়ে যায়। বেসবল প্লেয়ার আর তার গার্লফ্রেন্ড বিপরীত দিকে যাওয়ায় তারা একটি ট্রেনের দরজা খোলার চেষ্টা করে এবং সেই টাইমে ইয়াংসুক তার গার্লফ্রেন্ডকে ধরে একটা জম্বির দিকে ঠেলে দেয় আর নিজে ওই দরজাটা ভেঙে বিপরীত দিকে চলে যায়। এবং বেসবল প্লেয়ারটি যখন দেখতে পায় যে তার গার্লফ্রেন্ডকে জম্বিতে কামড়ে দিয়েছে তখন সে তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এতক্ষণে তার গার্লফ্রেন্ড জম্বিতে পরিণত হয়ে গেছে এবং তার গার্লফ্রেন্ডই তারপর তাকে কামড়ে দেয় আর দুজনেই জম্বিতে পরিণত হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সিয়ক তার মেয়েকে আর ওই প্রেগনেন্ট মহিলা মানে সাংগ্যককে সাথে নিয়ে
তিনজন কোনো রকমভাবে ছুটে একটা নতুন ট্রেনের ইঞ্জিনে উঠে পড়ে, কিন্তু তাদের পেছন পেছন যে জম্বিগুলো তাদের তাড়া করছিল তারাও ওদের ধরার চেষ্টায় ট্রেনটা ধরে ঝুলতে থাকে এবং ক্রমশই অন্যান্য জম্বিরাও তাদের ধরে ফেলে এবং জম্বির সংখ্যা দ্রুতই বেড়ে যায়। আর এরপর সিয়ক সেই জম্বিগুলোকে ট্রেন থেকে ছাড়ানোর জন্যে তাদেরকে লাথি মেরে কোনো রকমভাবে তাদেরকে ছাড়ানোর চেষ্টা করে। আর তারপর যখন তারা ড্রাইভারের রুমের সামনে আসে তখনই তারা দেখতে পায় সেখানে আগে সেই ইয়ংসুক উঠে বসে রয়েছে এবং সে অলরেডি জম্বি হয়ে গেছে, কারণ তাকেও একটা জম্বিতে কামড়ে দিয়েছিল, তবে সে এখনো পুরোপুরি জম্বিতে পরিণত হয়নি। আর তারপরই যখনই সে সিয়কদের দিকে এগিয়ে আসে তখনই সিয়ক তার মেয়েকে আর সিয়ংয়ংকে বাঁচানোর জন্য সেই জম্বিটার সাথে লড়াই করতে থাকে এবং অনেক কষ্টে বুদ্ধি খাটিয়ে সেই ইয়ংসুকের জম্বিটাকে ট্রেন থেকে নিচে ফেলে দিতে সক্ষম হয়। কিন্তু দেখা যায় ফেলার আগেই ইয়ংসুকের জম্বিটা তাকে কামড়ে দিয়েছিল, মানে আর কিছুক্ষণের মধ্যে সিয়ক নিজেও জম্বিতে পরিণত হবে। আর জম্বিতে পরিণত হওয়ার পর সে নিজেই নিজের মেয়ের জন্যে আর সেই গর্ভবতী ইয়ংসেয়ংয়ের জন্য বিপদ হয়ে উঠবে, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে নিজেকে শেষ করে দেবে। আর তাই সে তাড়াতাড়ি ওর মেয়ে সোয়াংকে সেই সাংগিয়ংয়ের কাছে ধরিয়ে দেয় এবং তারপর নিজে চলে যায় ট্রেনের পিছন দিকে। আর তারপর ভীষণ কষ্টে ও দুঃখে নিজের মেয়েকে বাঁচানোর জন্যে সেই ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেয় এবং ট্রেনটা চলতেই থাকে। এরপর অনেকক্ষণ পর যখন ট্রেনটা বুসানে এসে পৌঁছায় তখন আর মাত্র দুজনেই বেঁচে আছে, সাংগিয়ং ও সোয়াং, এবং তারা ট্রেন থেকে নেমে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু এরপরই দেখা যায় বিপরীত দিকে আর্মিরা বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে এবং তাদের কাছে জম্বি এবং জম্বি দ্বারা ইনফেক্ট হওয়া কাউকে দেখতে পেলেই মেরে ফেলার অর্ডার রয়েছে। আর তখনই তারা দেখতে পায় যে একটা গর্ভবতী মহিলা আর একটা বাচ্চা মেয়ে এগিয়ে আসছে, তবে যেহেতু চারিদিকটা পরিষ্কার নয় তাই ওরা বুঝতে পারে না যে এরা জম্বি না জম্বি নয়। এবং যখনই একটা আর্মি অফিসার তার বন্ধুকে ট্রিগার প্রেস করতে যাবে তখনই তারা একটি গান শুনতে পায়, যে গানটি সোয়ান গাইছিল এবং সোয়ান সেই গানটি গাইছিল যে গানটা সে তার স্কুলের অনুষ্ঠানে গাইছিল। আর এখানেই পুরোপুরি শেষ হয়ে যায় এই মুভিটা। যেহেতু এটা একটা কোরিয়ান মুভি তাই নামগুলো কোরিয়ান, যে জন্যে নামের উচ্চারণে হয়তো অনেক ভুলভ্রান্তি হয়েছে, যার জন্যে আমি ক্ষমা প্রার্থী। তো যাই হোক, আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে অথবা নতুন নতুন মুভি এক্সপ্লেনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।